আচ্ছা, প্রথমে আমি ডিসকাস করতে চাচ্ছি লিমিটেশনস অ্যাক্টের ধারা 15 থেকে। ধারা 15-তে বলা হয়েছে যে সময় হচ্ছে কার্যধারা স্থগিত থাকাকালীন সময় তা আমাদের মেয়াদ বাদ যাবে। এর অর্থাৎ হচ্ছে যদি আদালত কর্তৃক কোনো কার্যধারা স্থগিত ঘোষণা করা হয়, তাহলে যতদিন স্থগিত রয়েছে বা যতদিন মুলতবি ঘোষণা করা হয়েছে, ঠিক অতদিন পর্যন্ত, যেদিন থেকে মুলতবি ঘোষণা করা হয়েছে ওদিন থেকে যতদিন পর্যন্ত মুলতবি ঘোষণা কার্যকর ছিল, ওই ততদিন টাইম পিরিয়ডটা তা আমাদের মেয়াদ থেকে বাদ দিতে হবে। এক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে কোনো মামলা বা কোনো দরখাস্ত বা কোনো মামলা বা কোনো ডিক্রির যদি কোনো দরখাস্ত হচ্ছে আদালত কর্তৃক স্থগিত ঘোষণা করা হয়, সেক্ষেত্রে সেই স্থগিত থাকার সময়কালীন সময়টুকু তা আমাদের মেয়াদ থেকে বাতিল করতে হবে। এছাড়াও আরেকটা আছে, যে সকল মামলায় পূর্বে নোটিশ প্রয়োগের প্রয়োজন হয়, সে সকল মামলার ক্ষেত্রে নোটিশ দেওয়ার যে সময় অংশটুকু, সেই নোটিশ দেওয়ার পিরিয়ডটুকু তা আমাদের মেয়াদ ঘোষণা থেকে, তা আমাদের যে মেয়াদ আছে সেই উল্লিখিত মেয়াদ থেকে সেই পিরিয়ডটা বাদ দিতে হবে। এই দুটি ধারাই হচ্ছে 15-তে আলোচনা করা হয়েছে, এবং ধারা 16-তে যে আলোচনা করা হয়েছে যে নিলাম রদ বা বিক্রয় রদ। দেখা যায় যে কোনো পক্ষ যদি বিক্রয় রদের জন্য দরখাস্ত করে থাকে বা যে বিক্রয় রদের আবেদন করে থাকে, তাহলে ধারা 16 অনুযায়ী যে সময়টা বিক্রয় রদের জন্য প্রয়োজন হয়েছে আদালতের, বা যে সময়টা বিক্রয় রদের কার্যধারা চলমান রয়েছে, ওই সময়টা হচ্ছে তা আমাদের মেয়াদ থেকে বাদ দিতে হবে। এরপরে ধারা 17-তে হচ্ছে বলা হয়েছে মামলা করার অধিকার অর্জনের পূর্বের ক্ষেত্রে যদি মৃত্যু হয় কোনো ব্যক্তির, তাহলে সেক্ষেত্রে কি হবে। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিতকাল, মানে এতদিন জীবিত ছিল, তার মামলা করার কোনো কারণ বা কজ অফ অ্যাকশন উদ্ভূত হয়নি, কিন্তু তার মৃত্যুর পরে কজ অফ অ্যাকশন উদ্ভূত হয়েছে, ওই সময়টাতে হচ্ছে তার যে পক্ষে যে প্রতিনিধি থাকবে, সেই প্রতিনিধি হচ্ছে মামলা করার অধিকার প্রাপ্ত হবে। এবং একইভাবে যে ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করার একটা অধিকার জন্মায় অন্য কোনো ব্যক্তির, সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি বিরুদ্ধে অধিকার জন্মানোর পূর্বেই যদি ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেই যে ব্যক্তি যার বিরুদ্ধে মামলা করার কথা ছিল, তিনি মারা গেলে তার যে আইনানুগ যে প্রতিনিধি থাকবে, সেই প্রতিনিধির বিরুদ্ধে তখন মামলা করার অধিকার জন্মাবে। এবং এই দুটির ক্ষেত্রে অবশ্যই আমরা লিমিটেশনস অ্যাক্টে যে 6 ধারা এবং 8 ধারায় দেখেছি, যেখানে হচ্ছে লিগাল ডিসএবিলিটি সম্পর্কে বলা হয়েছে, এবং 3 বছর এক্সটেনশন লিগাল ডিসএবিলিটি যখন হয়ে যায়, শেষ হয়ে যায়, বা হচ্ছে আইনগত অপারগতা যখন হচ্ছে মুক্ত হয়ে যায় ব্যক্তি, তখন হচ্ছে তার বিরুদ্ধে মামলা করা যাবে। সো এই সেকশনটার সাথে আমাদেরকে 6 এবং 8 সেকশনটা আমরা রিলেট করে কথা বলতে পারবো। এবং এই সেকশনটি 3টি ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য হবে না। প্রথম ক্ষেত্রে হচ্ছে অগ্রকয়ের মামলার ক্ষেত্রে, অগ্রকয় মানে হচ্ছে প্রিয়ামশনের ক্ষেত্রে হবে না। এছাড়া হচ্ছে যদি বংশগত কোনো পদলাভের কোনো অধিকারী হয়ে থাকে, সেই সংক্রান্ত মোকদ্দমার ক্ষেত্রে ধারা 17 প্রযোজ্য হবে না। এবং হচ্ছে যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত দখল, এই সংক্রান্ত ক্ষেত্রে এই মামলাটি প্রযোজ্য হবে না। এবং মামলা করার অধিকার লাভের পূর্বে অবশ্যই হচ্ছে মৃত্যু হবে, এতে করে হচ্ছে যার বিরুদ্ধে মামলা করা হবে তারও মৃত্যু হতে হবে, এবং যে ব্যক্তির মামলা করতে চান অন্যের বিরুদ্ধে, সেই ব্যক্তি যদি তার আগে অধিকার লাভের আগে যদি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে তার আইনানুগ যে প্রতিনিধি রয়েছেন তারা মামলা করার সুযোগ পাবেন। সো এই 30 মাত্র 3টি ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেটি আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এরপরে হচ্ছে ধারা সেকশন 18-এ বলা হয়েছে ইফেক্টস অফ ফ্রড। যদি এমন কখনো ক্ষেত্র হয় যেখানে হচ্ছে বাদী বুঝতে পারছেন যে তার ক্ষেত্রে দেখা গিয়েছে তাকে ফ্রড করা হয়েছে, বা কোনো ধরনের হচ্ছে তিনি মামলা রুজু যাতে না করেন, এবং তিনি যখন জানতে পারবেন যে তার এগেনস্টে কোনো ফ্রড হয়েছে, বা হচ্ছে তিনি কোনো প্রতারণা বা হচ্ছে কোনো তঞ্জকতার শিকার হয়েছেন, ঠিক সেক্ষেত্রে হচ্ছে বাদী যেদিন থেকে জানতে পারবেন, সেদিন থেকে তার হচ্ছে সেই তামাদির গণনা শুরু হবে। এবং যেদিন থেকে এমন যদি কোনো তারকে ফ্রড করে যদি কোনো দলিল লুকানো হয়, বা হচ্ছে কোনো দলিল যদি তার থেকে হচ্ছে প্রতারণার আশ্রয় নিয়ে যদি তাকে কোনো কিছু থেকে বিরত রাখা হয়, বা তাকে কোনো কিছু থেকে বঞ্চিত করা হয়, তখন যেদিন থেকে সেই ব্যক্তি সেই দলিল হাতে পাবেন, অথবা যেদিন থেকে সেটি তিনি আদালতে উপস্থাপন করার জন্য আদালতে উপস্থাপন করার মতন তার ক্যাপাবিলিটি অর্জন হবে, অথবা যেদিন তিনি হচ্ছে বিবাদীকে বাধ্য করতে পারবেন যে ওই দলিলটি নিয়ে যাতে সে আদালতের সামনে উপস্থিত হয়, এই 3টি ক্ষেত্রে হচ্ছে একজন ব্যক্তি তার প্রতি 18 ধারার যে ইফেক্ট অফ ফ্রড রয়েছে সেটা হচ্ছে কায়েম হবে। এবং হচ্ছে যেদিন এই 3টি ক্ষেত্রে যখন ব্যক্তির জানতে পারবে, এই 3টি ক্ষেত্র যখন সে স্যাটিসফাই করবে, তখন থেকে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তো এক্ষেত্রে যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই যে কোনো ব্যক্তি, ধরুন কোনো ব্যক্তি হচ্ছে মামলা, তার একজন ভাই হচ্ছে তাকে
কোনো একটা জমিতে সে হচ্ছে আইনানুগ তার অধিকার রয়েছে, কিন্তু তার ভাই তাকে প্রতারণার আশ্রয় নিয়ে তাকে এরকম বুঝিয়েছে যে তার আসলে ওই জমির প্রতি কোনো আইনানুগ ছিল না, অধিকার ছিল না। তো সে সেটা সরল মনে বিশ্বাস করেছে, এবং সে যেহেতু সে তার ভাইয়ের কথা মেনে নিয়েছে এবং শুনেছে, এবং পরবর্তীতে সে যখন জানতে পারবে যে তার আসলে ওই জমির উপরে তার আইনানুগ একটা ক্ষমতা আছে, কিন্তু তাকে প্রতারণার আশ্রয় নিয়ে হচ্ছে তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সেই ব্যক্তি যেদিন জানতে পারবেন সেদিন থেকে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে মামলা করার জন্য, এবং অথবা যেদিন থেকে সেই দলিল তার হাতে আসবে, তিনি সেই দলিল আদালতে উপস্থাপন করার মতো যথেষ্ট ক্ষমতা অর্জন করবেন, সেদিন থেকে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে, অথবা যেদিন তার ভাইকে তিনি বাধ্য করতে পারবেন যাতে করে সে আদালতে সেই দলিল উপস্থাপন করে, সেদিন থেকে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এক্ষেত্রে অবশ্যই তাকে প্রথমে প্রতারণার কথা জানতে হবে। এখানে অবশ্যই এই সেকশনের ক্ষেত্রে একটা কথা সেটা অবশ্যই সেটা প্রতারণার ফলপ্রসূ হতে হবে, যে প্রতারণার ফলে তিনি এতদিন আসলে তার অধিকার আদায় বা অধিকার সম্পর্কে সচেতন ছিলেন না। এরপরে 19 ধারায় বলেছি ইফেক্টস অফ অ্যাকনলেজমেন্টস। ইফেক্টস অফ অ্যাকনলেজমেন্টটা কি? ইফেক্টস অফ অ্যাকনলেজমেন্ট মানে যে লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল। লিখিতভাবে প্রাপ্তি স্বীকার কোনো অধিকার, কোনো সম্পত্তি বা কোনো অধিকারের ক্ষেত্রে যখন মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই কেউ লিখিতভাবে তার দায় স্বীকার করে নেয়, সেক্ষেত্রে নতুন করে তামাদির মেয়াদ শুরু হয়। সো এই 19 ধারাটা বেসিক্যালি দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, একটা মূল মামলার ক্ষেত্রে, আরেকটি দরখাস্তের ক্ষেত্রে। এবং এই 19 ধারা কিছু কন্ডিশনস রয়েছে। 19 ধারায় মোট 4টি কন্ডিশনস রয়েছে। প্রথমত প্রাপ্তি স্বীকারপত্রে যে বিবরণ আছে বা বিবৃতি রয়েছে, সেটা অনেক বেশি অনেক বেশি সেটা বিবৃতি প্রথমত যে প্রাপ্তি স্বীকারপত্রের ভিতরে বিবৃতি থাকতে হবে যে কোন বিষয়ে প্রাপ্তি স্বীকার তিনি করছেন, এবং সেটা কবে থেকে বলবৎ এই সংক্রান্ত যে সকল বিবৃতি একটা প্রাপ্তি স্বীকারপত্রে থাকে সেই সংক্রান্ত বিবৃতি থাকতে হবে। দ্বিতীয়ত প্রাপ্তি স্বীকার লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে। তৃতীয় কোনো সম্পত্তি বা অধিকারের দায় সংক্রান্ত সেই প্রাপ্তি স্বীকারটা হতে হবে, এবং তাকে অবশ্যই তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তিনি প্রাপ্তি স্বীকার পত্রে স্বাক্ষর করেছেন, এর নজির থাকতে হবে। এবং এরপরে আমরা যদি 20 ধারা সম্পর্কে বলতে চাই, 20 ধারা যে ইফেক্ট অফ পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ ডেট অ্যাজ অফ ইন্টারেস্ট অন লিগাসি। বেসিক্যালি যখন দেখা যায় যে ধরুন আপনার কোনো ব্যক্তি আপনার কাছ থেকে কোনো বিষয় সুদে কোনো টাকা ধার নিয়েছে, অথবা সে কোনো টাকা ধার নিয়েছে আপনাকে, এবং আপনাকে বললো যে আমি 20 তারিখের মধ্যে সে টাকাটা পরিশোধ করে দিব। সো 20 তারিখের মধ্যে যদি সে 20 তারিখের আগে যদি সে 19 তারিখে সে পরিশোধ করে দেয়, এবং বলে যে আমি তোমাকে এবারের টাকার 50% পরিশোধ করলাম, বাকি 50% আমি পরবর্তীতে আগামী মাসের 20 তারিখের মধ্যে পরিশোধ করে দেবো, তো সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা পরবর্তী যে যতটুকু টাকা বাকি আছে ওই টাকার অংশটা পরবর্তী যে তারিখ সে দিয়েছে সেদিন থেকে নতুন তামাদির মেয়াদ গণনা শুরু হবে, অর্থাৎ সেই সময়ের মধ্যে থেকে তাকে সেই দেনার টাকাটা পরিশোধ করে দিতে হবে। এরপর 21 ধারায় বলা হয়েছে অক্ষম ব্যক্তির ক্ষেত্রে কি হবে। এতে করে 19 এবং 20 ধারায় আমরা যে বিষয়টা দেখলাম যে ইফেক্টস অফ অ্যাকনলেজমেন্ট এবং যেখানে দায় শোধ করার একটা বিষয় ছিল, এই দুই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ফিজিক্যালি লিগালি ডিসেবল হয় এবং তিনি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়, যেমন আমরা সেকশন 6-এ দেখেছি। 6 ধারার অধীনে যদি কেউ লিগাল ডিসেবিলিটি কারো থাকে, তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে কারা প্রতিনিধি হবে। এক্ষেত্রে 4 শ্রেণীর মানুষ তার প্রতিনিধি হতে পারে। প্রথমত তার আইনানুগ যে অভিভাবক থাকবেন, সেই আইনগত অভিভাবক থাকতে পারে, কোনো কমিটি থাকতে পারে তার জন্য, অথবা কোনো ম্যানেজার, অথবা এইরূপ ব্যক্তিদের জন্য যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা অধিকার সম্পন্ন কোনো ব্যক্তি, যাকে সেই লিগাল ডিসেবিলিটি সম্পন্ন ব্যক্তির অ্যাজ আ ক্ষমতা রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, এ ধরনের ব্যক্তি। এখন আমরা সেকশন 22 সম্পর্কে আলোচনা করব। সেকশন 22-এ বলা হয়েছে যদি সাবস্টিটিউশন হয়, অথবা যদি অ্যাডিং অফ নিউ প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট হয়, এক্ষেত্রে কি হবে। যদি সাবস্টিটিউশন হয় বা স্থলাভিষিক্ত হন কোনো অলরেডি চলমান কোনো মামলার ক্ষেত্রে, যদি অপর কোনো ব্যক্তি যদি সেই মামলায় সাবস্টিটিউশন হন, অথবা সেই ব্যক্তি সেই মামলা নতুন করে স্থলাভিষিক্ত হয়েছে, তাহলে যেদিন থেকে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন ওই মামলার ক্ষেত্রে, ওই দিন থেকে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এবং এক্ষেত্রে দুটি ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। প্রথম ক্ষেত্র হলো যে ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে ক্ষেত্রে সত্য হস্তান্তরের ফলে কোনো ব্যক্তি সেই ধরনের স্থলাভিষিক্ত হয়, এই ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। এবং দ্বিতীয় যদি বাদী বিবাদিতে পরিণত হয়, অথবা বিবাদী যদি বাদীতে পরিণত হয়, এই দুই ক্ষেত্রে এই ধারা 22 ইফেক্টিভ হবে না।
সো এই ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি নতুন বাদী বা বিবাদীকে মামলা দায়েরের পর পক্ষভুক্ত বা কারো স্থলাভিষিক্ত করা হলে যেদিন থেকে ওই ব্যক্তির মামলা মানে স্থলাভিষিক্ত হয়েছে ধরে নেওয়া হবে ওই ব্যক্তি ওই দিন থেকে হচ্ছে মামলা দায়ের করা হয়েছে বলে বিবেচনা হবে। সো এক্ষেত্রে হচ্ছে 2015 সালে একটি প্রশ্ন এসেছিল অ্যাডভোকেট তালিকাভুক্তের পরীক্ষায়। সেখানে বলা হয়েছিল বিচারাধীন কোনো পক্ষ স্থলাভিষিক্ত হইলে তার ক্ষেত্রে এই মামলা তখন দাখিল করিয়া হয়েছে বলে তখন দাখিল হইয়াছে ধরে নেওয়া হবে যখন হচ্ছে সে স্থলাভিষিক্ত হয়। তো এক্ষেত্রে হচ্ছে যদি সত্য হস্তান্তরের ফলে তাকে পক্ষভুক্ত করা হয় বা বাদীকে যদি বিবাদীতে পরিণত করা হয় এবং বিবাদীকে যদি বাদীতে পরিণত করা হয় সেক্ষেত্রে এই ধারা কার্যকর হবে না। এরপরে 23 ধারায় বলা হয়েছে অবিরাম বা কন্টিনিউইং দ্য ব্রিচ অর রংস। যদি কেউ দেখা যায় যে বারবার হচ্ছে কোনো ব্রিচ অফ কন্ট্রাক্ট করছে বা চুক্তি ভঙ্গ করছে এবং অথবা সে যদি কারোর প্রতি বারবার অন্যায় করে যাচ্ছে তাহলে তার ক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকবার নতুন করে আমাদের মেয়াদ গণনা শুরু হবে। এবং 2017 সালে ওইখান থেকে একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে অবিরাম চুক্তির ফলাফলকে অবশ্যই চুক্তি ভঙ্গের প্রতিটি মুহূর্তে তার নতুন করে আমাদের মেয়াদ গণনা শুরু হবে। এরপরে 24 ধারায় বলা হয়েছে যে বিশেষ ক্ষতির কারণ না হলে কাজের জন্য মামলা করা যায় না এবং তার জন্য ক্ষতিপূরণ মামলা। যেমন মনে করুন যে যদি কোনো বিশেষ ধরনের কোনো ক্ষতি হয়নি বা আমি ক্ষতির আশঙ্কা করছি, এখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কথাটা আমরা একটু সাইডে রাখবো। এটা শুধুমাত্র তামাদির ক্ষেত্রে, তামাদি আইন যেহেতু পড়ছে আমরা শুধুমাত্র তামাদির কথাটাই এখন এটা তামাদি আইনের ক্ষেত্রে প্রযোজ্য। স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আবার আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন অথবা টেম্পোরারি ইনজাংশনের বিধান রয়েছে, তবে সেটা তামাদির আইন থেকে আমরা যেহেতু এখন তামাদির আইন আলোচনা করছি সুতরাং আমরা শুধু এইটুকুই আপাতত মাথায় রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে যদি কোনো ভবিষ্যৎ কোনো সম্ভাবনা থাকে কোনো ক্ষতির বা হচ্ছে তার কোনো ধরনের হচ্ছে কোনো ড্যামেজ হতে পারে, সো এক্ষেত্রে হচ্ছে সে যতক্ষণ না ড্যামেজ হচ্ছে বা কজ অফ অ্যাকশন অ্যারাইজ হচ্ছে ততক্ষণও তার তামাদির হচ্ছে শুরু হয়নি, সো হচ্ছে সে তখন মামলা করতে পারবে না। সো এখানে হচ্ছে এই আইনের থেকে যদি আমি একটু সহজ ভাষায় বলতে চাই, ধরুন আপনার এবং আপনার পার্শ্ববর্তী দুটো জমি আছে, সো সেই জমিতে একজন ব্যক্তি জমির থেকে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে পানি উত্তোলন করছেন। সো তিনি হয়তো বা ব্যবসায়িক কাজে সেখান থেকে পানি উত্তোলন করছেন এবং আমরা জানি যে পানির নিম্নস্থ যে ভূগর্ভ রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে পানি যদি আমরা উত্তোলন করতে থাকি তাহলে একটা সময় পর দেখা যেতে পারে যে উপরের যে লেয়ার সেই লেয়ার পানির লেয়ার নিচে নেমে পড়ে যাওয়ার কারণে সেখানে ভূমি ধসের মতো ঘটনা করতে পারে, এই হোল সৃষ্টি হতে পারে। তো যেহেতু আপনার পার্শ্ববর্তী প্লট থেকে প্রচুর পরিমাণে প্রতিনিয়ত পানি উত্তোলন করা হচ্ছে, সো আপনি হয়তো বা ভবিষ্যৎ আশঙ্কা করছেন যে আপনার এই জমি হয়তো বা ধসে যেতে পারে বা জমি ডেবে যেতে পারে, সো সেক্ষেত্রে আপনি আসলে তখনও আপনার তামাদির মেয়াদ শুরু হবে না, কারণ হচ্ছে এখানে কোনো কজ অফ অ্যাকশন এখনো অ্যারাইজ হয়নি। যখন আপনি স্পেসিফিক্যালি আপনার সেই জমি ক্ষতিগ্রস্ত হবে ঠিক সে সময়ই হচ্ছে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এখন হচ্ছে এক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টটাকে আমরা একটু সাইড করবো, সো সেটা সাইড করবো বিকজ হচ্ছে এটা লিমিটেশন অ্যাক্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম একটা বিষয়। সো এক্ষেত্রে হচ্ছে যখন দেখা যাবে যে হতে পারে 10 বছর পরে হচ্ছে আপনার সেই জমি ধসে পড়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি তখন হচ্ছে মামলা করার অধিকারী হবে। এরপরে আমরা 25 ধারা বলবো। 25 ধারা খুবই সহজ, সেখানে হচ্ছে যে আসলে আমরা এই যে সময়টা তামাদির যে সময় গণনা করব সম্পূর্ণ অ্যাক্ট জুড়ে, সেই তামাদির যে সময় গণনা করছি আমরা সেই সময়টা আসলে কোন ধরনের ক্যালেন্ডার, সো এই ক্ষেত্রে হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করা হবে। এটাই হচ্ছে 25 ধারা আলোচ্য বিষয় যে আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাধ্যমে আমরা যে কোনো হচ্ছে তামাদির মেয়াদ ঘোষণা বা তামাদির যে বিষয়গুলো রয়েছে আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করে সেই মেয়াদগুলো হচ্ছে তামাদির মেয়াদগুলো হচ্ছে বিবেচনায় রাখবো। ধন্যবাদ।